এই জন্য এসআইআর আটকাতে চায়। নো এসআইআর নো ইলেকশন, ততদূর ভাবার কোনো কারণ নেই। ইলেকশন কমিশন তত দুর্বল ভাবার কোনো কারণ নেই। গ্রেপ্তার করা হলো এই ওয়াকাফ ইস্যুকে সামনে রেখে, বা ওয়াকাফ বা বাঙালি নিয়ে আন্দোলন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন, বিরোধীরা করতে পারবেন না। শুনুন, ওয়াকফ কার্যত ভারতবর্ষের পার্লামেন্ট এবং আইনে পরিণত হওয়ার পরে এটা নিয়ে রাস্তায় আর কিছু হবে না, এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমাদের দেশের সরকার এবং আমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টকে ভীষণ রেসপেক্ট করি এবং আস্থা রাখি। ন্যাচারালি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপরেই ওয়েট করুন। বেঙ্গলে যেটা হয় সেটা তো ধুলিয়ান শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা বা মোথাবাড়ি থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেটা হয়েছে সেটা তো কার্যত, আমি যেটা বলেছি, দুটো ওয়ার্ড, একটা ভোট ব্যাংক, একটা অ্যাপিচমেন্ট। এর সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ প্রপার্টি এর কোনো রিলেশনই নেই। এবং বরাবরই এই রাজ্যের শাসক, এটা তো তৃণমূল কংগ্রেস এবং নওশাদ সিদ্দিকীরা কে কতটা মুসলিমদের কাছে দরদি হতে চায় তার একটা প্রতিযোগিতা মাত্র। এটা বাস্তবে তো গ্রাউন্ড রিয়েলিটি কিছু নেই। কারণ তৃণমূল কংগ্রেসের যারা এখানে বাজার গরম করেন সেখানে ভোটদানে ওদের এমপিরা থাকে না। জগদীশ বসু, বাসনিয়া, দীপক অধিকারী, শতাব্দী রায় তো ভোটদানেই ছিল না। ন্যাচারালি এগুলো সবই অ্যাপিজমেন্ট, মানে তুষ্টিকরণ। আমি তোমাদের আর ভোট ব্যাংক, তোমরা দল বেঁধে 100 জনের মধ্যে 99 জন আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় থাকবো, চুরি করবো। দিস ইজ দ্য অনলি এজেন্ডা। এবং এখানকার মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেন, এটা উনার আজকে নয়, 2019 সাল থেকে আমরা দেখেছি। উনি তখন সিএ যখন এলো, ওটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে এনআরসি বলে চালালো। ঠিক এখনো এসআইআর কে তিনি এনআরসি বলে চালাতে চাইছেন। এবং অনেকে বুঝে বা না বুঝে, কারণ যাদেরকে তিনি বলছেন তাদেরকে তিনি অ্যাকচুয়ালি যে শিক্ষা, এডুকেশন, সে পূর্ণ শিক্ষা দিতে পারেননি। তারা এসআইআর এর ফুল ফর্ম বলতে পারবে না। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন সিএ এর ফুল ফর্ম কি, বিটান অধিকারী স্ত্রী সিএ এর সার্টিফিকেট পেল, এবং 19-এ আইন, 24-এ রুল, এক্সিকিউশন হয়ে গেল। এই বাংলাতে প্রায় 30-40 হাজার লোক সম্প্রতি সিএ তে অ্যাপ্লিকেশনও করেছে। সংখ্যা আরো বাড়বে, প্রতিদিন বাড়ছে। তারপরেও তো কোনো ডিটেনশন ক্যাম্প বা কোনো পার্টিকুলার কমিউনিটির কোনো লোককে, মানে খুলে বলাই ভালো, মুসলিম কমিউনিটির কাউকে তো তাড়িয়ে দেয়নি। মানে উত্তরপ্রদেশেও দেখিনি, আসামেও দেখিনি, এখানেও তো দেখার প্রশ্নই। তাহলে এই যে 19 সাল থেকে আজকে 25-এর শেষ পর্যায়ে, আগস্ট মাসের শেষের দিকে যাচ্ছি আমরা, কমপ্লিটলি উনি সিএ কে এনআরসি বলা, উনি সব ইস্যুকে এনআরসি বলা, আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে এই একইভাবে যে তোমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব, তোমাদের মুসলিম প্রপার্টিকে নিয়ে নিতে চাই, ইত্যাদি ইত্যাদি করা। ঠিক এখন এসআইআর হয়েছে, বিহারের কোন মুসলিম বলেন, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছেন এটা এনআরসি। কল্যাণী এইমস মেডিকেল সার্ভে করছে, তাকে বলছে এনআরসি। অর্থাৎ উনি এই এনআরসি বলে 21-এ ফায়দা পেয়েছেন।
কনসলিডেশন করেছেন এবং 24-এও কনসলিডেশন করেছেন, 26-এও তিনি কনসলিডেশন করতে চান, তাহলে চাকরি বিক্রি করতে পারবেন, চুরি করতে পারবেন, মন্ত্রীরা জেলে থাকবে, যাবে, আসবে, বেরোবে, সব কন্টিনিউ চলবে। দুর্গা ঠাকুর ভাঙবেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হবে, স্কুল বন্ধ হবে, সত্যম রায়চৌধুরীর আরো কিছু স্কুল, ইউনিভার্সিটি, কলেজ হবে। 8,200 স্কুল বন্ধ হয়েছে, এরপরে 16,200 স্কুল বন্ধ হবে। 6,888 ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, আরো 10-12,000 ইন্ডাস্ট্রি বন্ধ হবে, যেটুকু আছে উঠে যাবে, চলবে। এই তো আসল জিনিস। চুরির লাইসেন্স রিনিউয়াল করবো, পরিবারবাদকে এগিয়ে নিয়ে যাবো, নিজের আমি আছে, এরপরে ভাইটুকে রাজা করবো, এই তো এজেন্ডা। গতকাল প্রধানমন্ত্রী তিনি নিজের অনুপ্রবেশের কথা বললেন। এই মুহূর্তে স্বরূপনগর থানাতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্তা ধরা পড়েছে অনুপ্রবেশ করতে। আপনাকে বলি, এটা বিচ্ছিন্ন, এটা প্রত্যেক দিনই হচ্ছে। এর কারণ হচ্ছে 540 কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয়। অমিত শাহজি গত সেশনে, বাজেট সেশনে ক্লিয়ারলি বলেছিলেন, দুটো ওরা কোশ্চেন করেছিল। এবারে নিত্যানন্দ রায়, অনারেবল MOS হোম, রাজ্যসভাতে লিখিত উত্তর দিয়েছেন যে মোট 2200 কিলোমিটার বর্ডার এলাকা, মোট 4000 কিলোমিটার বর্ডার হচ্ছে বাংলাদেশের সঙ্গে। তার মধ্যে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম, বাকিটা আমাদের 2200-র মধ্যে কমপ্লিটলি 540 বা 46 এরকম একটা জায়গা আছে যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব। 16 সাল থেকে জমি চাওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। এই কারণে এই লাস্ট 10-11 বছরে এখানে সিপিএম এর সময় থেকে হচ্ছে। আজকে যেটা বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কন্টিনিউ হয়, কিন্তু লাখস অফ বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই, তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, রেশন জেহাদ, ধর্মীয় জেহাদ, সব কাজগুলোই করছে। এই জন্য অনারেবল PM সাহেব 15 আগস্ট তিনি লালকেল্লা থেকে দুটো ইম্পর্টেন্ট ইস্যু বলেছেন। কালকে আমি ওনার বক্তব্যের আগে সেটা তুলে ধরেছি। ডেমোগ্রাফি সার্ভে হবে। সেকেন্ড থিং হচ্ছে, কোন দেশেই অবৈধ অনুপ্রবেশকারী রাখে না, আমরা এখানে রাখি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ক্যাটেগরিক্যালি বলা যায়, দুটো শব্দ এক করবেন না, অনুপ্রবেশকারী, শরণার্থী। সিএএ-তে ক্লিয়ার বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট এরা ধর্মীয় উৎপীড়নের কারণে যদি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসে, তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, সহনাগরিকের মর্যাদা দেওয়া হবে, তারা শরণার্থী। আর এর বাইরে যারা আছেন, মানে খুব ক্লিয়ার বলা যেতে পারে, বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা, রোহিঙ্গাস অলসো মুসলিম, তাদের কাছে ভিসা পারমিট না থাকলে তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ভারত রাখবে না। এবং এটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমরা যন্ত্রণার মধ্যে আছি। অ্যাপ্রক্স 1 কোটি বা আরো বেশি হবে ঢুকে ভিতরে বসে আছে। সেই কারণে জনসংখ্যা তো লাস্ট সেন্সাস তো 11তে হয়েছে, আপনি আন্দাজ করতে পারছেন ডেমোগ্রাফি চেঞ্জটা চোখে দেখে। কিন্তু ভোটার লিস্টের যে লাস্ট 10 বছরের হিসাব এসেছে, তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 7%। পশ্চিমবঙ্গে 102টা বিধানসভা, মূলত 9টা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত 10 বছরে বৃদ্ধির হার 20% থেকে 29%। শীতলকুচি, সিতাই, দিনহাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, সন্দেশখালী, বসিরহাট, ক্যানিং, গোসাবা, বাসন্তী, মিনাখা, হাড়োয়া, রাজারহাট নিউ টাউন, বৈষ্ণবনগর, কালিয়াচক, ওল্ড মালদা, হবিবপুর বামনগোলা,
একদম লাইন করে, স্টার্টেড ফ্রম কোচবিহার আপ টু কাকদ্বীপ। এইখানেই তো একদম আপনাকে ডাটা বলছে। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন, ভোটের জন্য উদ্বিগ্ন নয়। এই লোককে রাখা যাবে না। এবং কালকেও প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত খুশি, কারণ আমি আগে বলেছি, তারপরে সমীরদা বলেছেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করবো এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখবো না। আমি ভারত সরকারকে, বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন, এবং বিজিবিকেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। কারণ আমি যেটুকু নন অফিসিয়ালি জানি, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা, পররাষ্ট্র দপ্তরের এবং বর্ডারের যারা আছেন আর্মির লোকরা, তারা আর্মি বা বিজিবি, তারা ভারত সরকারের কাছে গেছিলেন। ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে, লফুল্লি, যে এদের কাছে ভিসা পারমিট নেই, কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। তাই সংখ্যা খুব কম হলেও, এবং এটা পশ্চিমবঙ্গের নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না, ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাপিজমেন্ট। এই যে 4 লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে, এগুলো কিন্তু সাউথ স্টেট গুলোতে এবং মূলত দিল্লি, হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্র, গুজরাট, এই স্টেট গুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। তারা কার্যত তাদের এলাকায় সমস্ত লোক, এই লোকজনকে পুশব্যাক করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে, একদম পুরো যুদ্ধের মতো করেছে। এটা উচিত দেশ আগে। এবং এক্ষেত্রে আমরা বারে বারে বলেছি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনতা দেশভাগের আগে পরে থাকা মুসলিম, এদের কোনো চিন্তার কারণ নেই, এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই। এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে। আমরা জয় শ্রীরাম বলি, আমাদের হিন্দুদের দল বলে, মোদীজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয়, ওটা বলে আমার অধিকার, আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের দল। তবুও এই ইস্যুতে তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। তারা এসআইআরেও এফেক্টেড হবেন না, বিহারে হননি, বিহার দেখিয়ে আমি বলছি, এবং ভবিষ্যতেও কোনো বিষয়ে এফেক্টেড হবে না। তারা ভারতীয় নাগরিক। এখানে বিরোধিতা তো চলছে, এসআইআর নিয়ে যে বিরোধিতা, সেটা ওরা বিরোধিতা যা পারে করবে। সুপ্রিম কোর্ট, মহুয়া মৈত্র বলুন, বিহারের বিরোধী দলগুলো বলুন, বা এখানে পশ্চিমবঙ্গ সরকার যে যুক্ত হয়েছেন এসআইআর এর মামলায়, স্টে দেয়নি। বিহারে ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, যাদের নাম বাদ গেছে তাদের নাম পাবলিশ করে দিতে বলেছে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি আপনাকে বলছি, ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন, এবং নো এসআইআর নো ভোট, এটা আমাদের দাবি বা আবেদন। এবং 4 ধরনের লোকের নাম থাকবে না: মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, আপনার ফলস ভোটার, নন এক্সিস্টেন্স ভোটার, এবং অবশ্যই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা। এই 4 ক্যাটাগরি থাকবে না। এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। এটা নিয়ে কেউ মানে বিরোধ করলে কি না করলে কি, উনি তো বলেছিলেন আমি কাউকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব না, তা উনি তো হাফ মারতে বাধ্য হয়েছেন সাসপেন্ড। এই ভ্যারও মানতে হবে, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তো প্রতিদিন বসে না। তারা যেটুকু আমরা জানি, তারা সপ্তাহে 2 দিন বসেন, এবং ইলেকশন কমিশনের কোন নির্দেশ পরিবর্তন তারাই করতে পারেন ফুল বেঞ্চ। সেই পরিবর্তনটা মমতা ব্যানার্জি করতে পারেন না। এই মনোজ পদ সব জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে। কারণ ইলেকশন সংক্রান্ত সমস্ত ডাইরেকশন মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর কাছে ফাইল প্লেস হয় না, সরাসরি এক্সিকিউশন করতে হয় ব্যুরোক্র্যাটকে। এক্ষেত্রে খুব এক্সেপশন তারা করেছেন,
ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ সপ্তাহে 2 দিন বসেন। আমি সোফার মাই নলেজ থ্রু মিডিয়া সোর্সেস 29 তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে। আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন মনোজ পন্থ বা মমতা ব্যানার্জি, ইলেকশন কমিশনের দায়িত্ব, তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখা। বাবা সাহেব আম্বেদকর যে ক্ষমতা ওনাদের দিয়ে গেছেন, এই ক্ষমতাকে কাটেল করার, চ্যালেঞ্জ করার ক্ষমতা কারোর নেই। তুমি যত বড় প্রভাবশালী লোক হোক না কেন, যত বড় বিত্তশালী লোক হোক না কেন, আমাদের দেশের সংবিধান ফাইনাল বাবা সাহেব যা তৈরি করে দিয়ে গেছেন। আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশন নেবেন এবং লফুল্লি অনেক অপশন রয়েছে। ইলেকশন কমিশন ডাইরেক্ট দিল্লিতে এফআইআর করতে পারেন। ইলেকশন কমিশন তার যে কলকাতা অফিস, পশ্চিমবঙ্গ অফিস, সেই অফিসকে দিয়ে করতে পারেন। মনোজ পন্থের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন। অনেক কিছু তারা করতে পারেন। অ্যাম্পল স্কোপ রয়েছে, এটা সবাই জানে। আমি বহুদিন ধরে এমপি এমএলএ, আই নো এভরিথিং। অর্থাৎ ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নো এসআইআর নো ভোট। আপনাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আপনারা দেখবেন মর্নিং শোজ দেখে। না তাহলে তো শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই আরজিকর দুর্নীতির তদন্তে নেমে সিবিআই বাড়িতে যাচ্ছেন কেন? সিবিআই তো ওনাকে ঢুকিয়ে দেওয়া উচিত। অনেকবার ডেকেছেন। আমি একাধিকবার অভিযোগ করেছি আরজিকরের নতুন মেশিনগুলো ওনার স্মৃতির মোড়ের নার্সিং হোমে যায়। ওনার স্মৃতির মোড়ে নার্সিং হোমের যে সমস্ত পুরনো মেশিনগুলো আরজিকরে আনা, এক্সচেঞ্জ করা। আরজিকরের কমিটির চেয়ারম্যান মমতা ব্যানার্জি ওনাকে করে রেখেছেন। উনি প্রথমত অভয়াকাণ্ডে অভিযুক্তদের আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছেন। উনি সরাসরি অভয়াকাণ্ড ঘটিয়েছেন এটা আমি বলবো না, সত্যের অপলাপ হবে। কিন্তু সন্দীপ ঘোষ সহ যারা যারা এর সঙ্গে র্যাকেট যুক্ত, তাদেরকে তিনি একাধিকবার ফোন করেছেন, প্রমাণ আছে। এই কারণেই ওনাকে বিভিন্ন সময় ডেকে সিবিআই ইনভেস্টিগেশন করেছিল, আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখিয়েছেন। এবং ডাক্তার আক্তার আলী যে কেসটা থ্রু অরুণজ্যোতি তেওয়ারিরা করেছিল, সেই কেসকে সিবিআই কে ইডিকে দিয়ে দেয়। সেই কেসে আরজিকরের আর্থিক দুর্নীতির বিষয়টা ছিল। আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ইনভলভ। এটা একাধিকবার প্রেস কনফারেন্সে আমি বলেছি, ডাক্তার আক্তার আলীও বলেছেন, আপনাদের একাধিক টক শোতে বলেছেন, অরুণজ্যোতি তেওয়ারিও বলেছেন। এবং ঘটনা যে আরজিকরের সঙ্গে ওনার নার্সিং হোমের উনি একটা ইললিগাল নেক্সাস র্যাকেট চালিয়েছিলেন। তাই রেট ফেট অনেক হলো। এইরকম কিছু কিছু লোকজনের এখন ভিতরে থাকা উচিত। সুজিত, আজকে মালদা গার্লস স্কুলে শিক্ষিকাকে যেভাবে শাসানি দেওয়া হয়েছে সেই সিসিটিভি ফুটেজ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। একই সঙ্গে ফারাক্কায় এএসআই কে তৃণমূলের উপপ্রধানের মারধর, বেলঘরিয়া নিমতায় পুকুর পাড়ে সেখানে যেভাবে মদ্যপান চলছিল সেখানেও একইভাবে স্থানীয় বাসিন্দাদেরকে মারধর। কি বলবেন? এর সঙ্গে আরো একটা ঘটনা আছে, বিজেপি করার অপরাধে বারুইপুরে একজন যুবককে পিটিয়ে খুন তার বাবা দাদা তৃণমূল করে, তার বাবা ও দাদার সামনে। সেই হারিং ভিডিও কয়েকদিন আগে বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, এবং এটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে। আমরা জানি বিষয়টা। ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু, তিনি এফআইআরটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন। আমরা এই বিষয়টা ধরবো, খুব বড় করেই বিষয়টা সামনে আসবে। এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে। এটা সভ্য সমাজের পক্ষে একটি কলঙ্ক। আপনি যে টুকরো টুকরো অনেকগুলো ঘটনা বললেন, এই ঘটনাগুলো একসঙ্গে যুক্ত করলে এটাই প্রমাণিত হয় এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এটা আজকে নয়, জাতীয় মানবাধিকার কমিশনকে যখন পোস্ট পোল ভায়োলেন্সে
5 মেন বেঞ্চেস কলকাতা হাইকোর্ট পাঠায়, তারা যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করিয়েছিলেন তার প্রথম লাইনটাই ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। সব ক্ষেত্রে শাসক যুক্ত থাকার কারণে রাজীব কুমার, মনোজ ভার্মাদের পুলিশকে কার্যত পলিটিক্যাল টুলস বা ক্যাডারে পরিণত করা হয়েছে। তাই তারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে। বিরোধীরা আন্দোলন করতে গেলে 8টা এফআইআর এর সামনে পড়তে হয় কোনো ঘটনা না ঘটিয়েও। আর এইসব লোকেরা, লুম্পেনরা সরাসরি ঘুরে বেড়ায়। একজন এসটি টিচার এবং রেফারিকে লাথি মারার 48 ঘন্টা পরে তৃণমূল পৌর প্রধানের ভাইপো জামিন পেয়ে যায়। আমাদের পোস্ট আপনাদের চ্যানেলগুলোর চিৎকারে অ্যারেস্ট করতে বাধ্য হয়। অ্যারেস্ট মানে তো 5 স্টার হোটেল, যেমন পার্থ চ্যাটার্জি আছে, রবিবার খাসির মাংস খায়, লুচি ডাল খায়, পুরি খায়, যখন যা দরকার গাটে পাচ্ছে, সবই করছে ভিতরে। ফোন ইউজ করছে, মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা। একটা টিভি চ্যানেল আছে যার সাংবাদিক ব্যাংক ফ্রড করেছে, পিজিতে শুয়েছিলেন, তার ফোন দিয়ে কথা হয়। আমরা কি জানি না নাকি সব? এবং প্রেসিডেন্সি জেলেও একজন 600 কোটি টাকা ব্যাংক ফ্রড, সঞ্জয় সুরেখা, তাকে ভিভিআইপি করা হচ্ছে। গত 5-6 দিন ধরে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই ব্যাংক ফ্রডের সঙ্গে যুক্ত টিভি চ্যানেল চালান, যিনি 1.5 বছর প্রায় শুয়েছিলেন পিজিতে, তিনি এর নেগোসিয়েটর। ও সব মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন হচ্ছে। পুরো সিস্টেমটা পচে গেছে, একদম 1 পয়েন্ট প্রোগ্রাম। সবাইকে বলতে হবে প্রথম উঠে নো ভোট টু মমতা। মস্তিষ্কে পচন ধরেছে। আপনি কোন অঙ্গ প্রত্যঙ্গ কাট কেটে বাদ দিতে পারবেন না। অমুক থানার ওসি, তমুক থানার আইসি, তমুক গুন্ডা, তমুক খাপ পঞ্চায়েত, তমুক ধর্ষক, কিছু করে লাভ নেই। একদম মস্তিষ্কে পচন ধরেছে। এবং সবগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন। তিনি তো ক্লিয়ার সিগন্যাল দেন পানিহাটির সোমনাথকে চেয়ারম্যান করে, কেষ্ট মন্ডলের সিকিউরিটি বাড়িয়ে, পার্টির জেলার কনভেনার বানিয়ে এসআরডি চেয়ারম্যান রেখে, জ্যোতিপ্রিয় মল্লিক স্বমহিমায় নেমে পড়ে, আবার খেলা হবে দিবস পালন করে, আবার উল্টেও পড়ে। অতএব সব ক্লিয়ার সিগন্যাল যে এখানে ভোট লুট করতে পারলে কোনো চিন্তার কারণ নেই। শেখ শাহজাহান এখনো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থাকে উত্তর 24 পরগনা। অতএব এখানে একমাত্র কাজ হচ্ছে বস্তা ভর্তি, ট্রাঙ্ক ভর্তি, টিন ভর্তি করে ক্যামাক স্ট্রিটে বা কালীঘাটে টাকা পাঠাও আর ভোট লুট করে দাও। জিততে চাই, সব সিট চাই, পঞ্চায়েত জিতিয়ে দাও, পৌরসভা জিতিয়ে দাও, পাঠাগার জিতিয়ে দাও, শনিক পূজা কমিটির দখল চাই, সব কমিটির দখল চাই, কোনো ছাড়াছাড়ির সিন নেই। ভাই ভাই সংঘের দখল চাই, নিউ মার্কেট হকার ইউনিয়নের দখল চাই, সব দখল চাই। তার পরিণতি হচ্ছে আপনার সাগরের এমএলএ, তিনি ডাব্লিউবিটিসিতে কচুবাড়িয়াতে যে টাকা কালেকশন হয়, কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছিল, সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ধমক এসেছে, সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার 1/3 সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে হবে। 3 দিন 18,000 টাকা করে ডেলি কালেকশন ছিল, ধমকের পরে 12,000 হয়ে গেছে, 6,000 টাকা করে ডেলি চলে যাচ্ছে। সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি, প্রাতিষ্ঠানিক অত্যাচার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক তোলাবাজি, এবং পুলিশ সেই কাজটা করছে। আপনি ভাবতে পারেন দেবরাতে
ডাক্তার সোরেন বলে একজন আদিবাসীকে আবগারি দপ্তরের পুলিশরা পিটিয়ে মেরে দিল। তার দেহ নিয়ে প্রতিবাদ করার জন্য দুদিন আগে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তন্ময় দাসকে আটকে রাখলো। আজকে 6 ঘন্টার বন্ধ ডেকেছিল ওখানে ভারতীয় জনতা পার্টি এবং একাধিক আদিবাসী সংগঠন মিলে। কালকে বিকেল বেলা তন্ময়কে অ্যারেস্ট করে 107 ধারা দিয়ে তাকে আজকে দুপুর বেলা পর্যন্ত আটকে রাখা হলো। এবং আমাদের লোকেরা যখন দল বেঁধে ডেবরা থানা অভিযান করলো, রাত্রিবেলা ওকে নিয়ে গিয়ে মেদিনীপুরে সরিয়ে রাখলো। এবং সম্প্রতি খেজুরির ঘটনায় 2 রকম পোস্টমর্টম রিপোর্ট এসেছে। পুরুলিয়ার আরসাতে পুলিশ লকআপে পিটিয়ে মেরেছে, সেখানে প্রমাণ হয়েছে আপনার মার্ডার বলে, যে পুলিশ মেরে দিয়েছে। গোটা রাজ্য জুড়ে আপনি যদি গত 1 মাসের কার্যকলাপ করেন, হাইকোর্টের হস্তক্ষেপ এবং ঘটনাগুলো পর্যালোচনা করেন সব মিলিয়ে, ইনক্লুডিং কোচবিহারে আমার এবং নিশীথ প্রামাণিকের উপর হামলা, নিশীথের উপর গত 3 দিন আগেও হয়েছে দিনটাতে, কোর্টে যাচ্ছিল, কোনো রাজনৈতিক সভাতে যাচ্ছিল না। কোর্টে যাওয়ার ক্ষেত্রে আনসেফ একজন এক্স MOS হোম, এক্স MP, প্রমিনেন্ট লিডার অফ দি মেন অপোজিশন পার্টি অফ আওয়ার স্টেট, এবং তিনি বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার অংশ। এইরকম একজন লিডার, যাকে জেড ক্যাটাগরি প্রোটেক্টি তিনি MH এর, যার সঙ্গে সবসময় 16-18 জন CISF থাকে, তিনি দিনহাটা কোর্টে যাচ্ছিলেন ল অ্যাবাইড পিপল হিসেবে, কোর্টকে কোঅপারেট করতে। 3 দিন আগে তার গাড়ির উপরে আর সেদিন তো আপনারা দেখেছেন, ফাইনালি যখন বুলেট প্রুফ গাড়ি ভাঙতে পারছিল না, তখন পেট্রোল ছড়ানো শুরু হয়েছিল। আমরা যদি আর 2-3 মিনিট থাকতাম, একটা দেশলাই খাঁচিতেই আমাদের রাখতে। এই তো সামগ্রিক চিত্র। এই সামগ্রিক চিত্রের জন্য দায়ী এই রাজ্যের পচনগ্রস্ত, পচে যাওয়া পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা। অনলি রেসপন্সিবল। একজনকে বাদ দিয়ে দেন, সব ঠিক। মাথাতে ক্যান্সার হয়ে গেলে সেই ক্যান্সারকে আপনি কোথায় পাবেন? কাটার সুযোগ নেই, কোথাও জায়গা নেই, সার্জারি আর হবে না। নো এসআইআর নো ভোটের যে প্রসঙ্গ উত্থাপন করছেন, যদি ভোট না হয় তাহলে তো রাজ্য জুড়ে শান্তি। এসআইআর হবে, ভোট হবে, ভোট হবে, ভোট তো এসআইআর করে ভোট। সুপ্রিম কোর্টে গেছিল তো আটকাতে পারেনি তো বিহারের ক্ষেত্রে। এবং পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে এসআইআর এর নোটিফিকেশন বা ডিক্লারেশনের আগেই আগ বাড়িয়ে ঠাকুর ঘরে কে আমি কলা খাই, ওরা গিয়ে নিজেই 25 লাখি লইয়া লাগিয়ে দিয়েছে। মহুয়া মৈত্রর ইন্টারেস্ট কি বিহারে? পশ্চিমবঙ্গে আটকাতে চেয়েছে। 7 দফায় 8 দফায় ভোট হবে, একজন কোচবিহারে ভোট দিবে, পরের দিন এসে 3-4 দিন পরে মালদাতে ভোট দিবে, সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজারহাটে ভোট দেবে, সেই লোকটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে জেতাবে। এই তো ব্যবসা, ব্যবসা তো এই দিক। তো আমি আপনাদের প্রত্যেকবারই বলি, আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করবো প্রেস কনফারেন্স করে, আর একটু সময় পরে, এখনো ঠিক গরম হয়নি। 2024-এ 7 দফায় লোকসভা ভোট হয়েছে। 5,000 করে ক্যামেরা বন্ধ ছিল, 80,500 বুথ, 35,000 ক্যামেরা বন্ধ ছিল 4 ঘন্টা করে, সকালবেলা 8টা থেকে 10টা এবং ম্যাক্সিমাম বিকেল 4টে থেকে 6টা, লাস্ট 2 আওয়ার্স। এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে। আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব, একদম যে ডকুমেন্ট, যে তথ্য আমি আপনাদের সামনে আনবো, আপনি দেখলে চমকে যাবেন। আরিজ আফতাব এই কনাইভেন্সের সঙ্গে যুক্ত ছিল, আইপ্যাক, এবং এরা সোদপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল। সেই লোকটা আইপ্যাকের লোক ছিল, তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল। আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য এই মমতার বাড়ির একটা চাকর আছে, আর একটা চাকর 2, একটা তো শান্তনু সিনহা বিশ্বাস বাজার করে, চাকর 2 প্রতাপ নায়ক অ্যাটেন্ডেন্টে ঢুকেছিল, পরে গ্রুপ ডি হয়েছে। সে এখন রাজ্যের সব আধিকারিকদের
ট্রান্সফার করে, যেমন শান্তনু সেরা বিশ্বাস আইপিএস কিন্তু ছড়ি করে ওই কালীঘাটে ওইখানে থাকে প্রতাপ নায়ক, সে লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরা গুলো চেকিং এর জায়গায়। ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর। ইলেকশন কমিশন তাকে ব্ল্যাকলিস্টেড করেছে, ইলেকশন কমিশন তাকে শোকজ করেছিল, সে সিঙ্গেল বেঞ্চে গেছিল মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, সেখানে রিজেক্ট হয় তার প্রেয়ার, তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং আছে। আপনি ওইটা আলাদা একটা 45 মিনিটের প্রেস কনফারেন্স হবে, সেদিন আমি দেখিয়ে দিব পশ্চিমবঙ্গে 2,75,00,000 ভোট, 46% ভোট তৃণমূল কিভাবে পেয়েছে। ভোট কেউ দেয়নি, তৃণমূলের অ্যাকচুয়াল ভোট 1,75,80,00,000 বেশি নয়। এই 7 দফা 8 দফার সুযোগ নিয়ে 4 ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো। এই জন্য এসআইআর আটকাতে চায়। ভারতবর্ষের কোথাও হয়নি। আপনার আইপ্যাকের কাছে এই ইআরও এবং এইআরওদের পাসওয়ার্ড, যে ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশনের পাসওয়ার্ড দেওয়া আছে। কাকদ্বীপের ছেলেটা ধরা পড়েছে, তার এগেইনস্টে এফআইআর হয়েছে, সে অ্যান্টিসিপেটরি বেলের জন্য প্রয়াস করছে, কি আছে। ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস। আর এরা লেকচার মারবে, ভোট চোর গদি ছোড়, হ্যাঁ ডাকাতরা বলছে। তাই এসআইআর হবে এবং ভোটও হবে। আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন। ততদূর ভাবার কোনো কারণ নেই, ইলেকশন কমিশন তত দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে, স্বচ্ছতার পক্ষে থাকে। তারা সংবিধান এবং আইনকে প্রোটেকশন দেয়। আমাদের এনাফ রিগার্ডস আছে, আস্থা আছে সুপ্রিম কোর্টের। আজকে আমরা দেখা গেল তৃণমূলের জয় হিন্দ বাহিনীর তরফ থেকে গান্ধী মূর্তির পাদদেশে তারা বাঙালিদের উপর বিজেপির সন্ত্রাস নিয়ে একটা সভা করেছেন এবং সেখানে বলছেন যে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, ওটা ভাই ছিল আজকে, একদিন ভাইপোর থাকে একদিন ভাই থাকে, আজকে ভাইয়ের ছিল কার্তিক। ওটা জয় হিন্দ পিসির ভাই ছিল। আবেদন করেছেন যে বঙ্গ বিজেপির নেতৃত্বরা তারা ভারতীয় কিনা যাচাই করা হোক, তারা ভারতীয় কিনা যাচাই করা হোক। ওদের কথা কে উত্তর দেবে? ছাট মাল সব ডালা থেকে পয়সা তোলে 150 টাকা করে, ছাট মালদের কথার উত্তর দেবেন। আপনাদের কাজ নেই এইসব লোকের কথা। আজকে 2 দিন ভাইপোর হয়েছে, আজকে ভাই ছিল, এরপরে আরেকদিন ভাইজির হবে। ইলেকশন কমিশন যে 2 বিএলও সহ 4জনকে সাসপেন্ড করার কথা বলেছিল, অনেক তালবাহার এবং অনেক দিন পরে একবার শেষ মুহূর্তে করলেন সিএস বিল যাওয়ার পর। তারপরে না সাসপেন্ডে কিছু হবে না। সাসপেন্ডটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন কমিশন একটা লেসন দিয়েছেন, কিন্তু ইলেকশন কমিশনের কোন সিদ্ধান্ত পরিবর্তন বা পার্সিয়াল মডিফিকেশন ইলেকশন কমিশনই করতে পারে। মমতা ব্যানার্জি, মনোজ পন্থের কোনো রাইটস নেই। উই ওয়ান্ট এফআইআর এবং অ্যারেস্ট। সব অফিসার তো খারাপ নয়। এই 3-4% অফিসার যারা পিএসসি তে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ভুয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে পেয়েছে, এরাই দায়ী। এর জন্য গোটা সিস্টেমটাকে খারাপ করছে। পুরো ডব্লিউবিসি অ্যাসোসিয়েশন খারাপ হবে কেন? 80% ডব্লিউবিসিএস অফিসার এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে। এবং আপনারা শুনলে খুশি হবেন, অধিকাংশ ইআরও এবং এইআরওরা তারা পাসওয়ার্ড যে নিয়ে রেখেছিল ডাটা এন্ট্রি সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফরা, তারা আইপ্যাকের লোক, তাদের কাছ থেকে ফেরত করিয়ে দিয়েছে। একটা রিফর্মস, একটা তো চঞ্চলতা তৈরি হয়েছে। এটার জন্য সিইসি এবং সিও বোধ, তাদেরকে তো আমরা কৃতজ্ঞতা জানাবি। তারা দে আর ট্রাইং দেয়ার বেস্ট। তারা কাউকে ফেভার করছেন না, ফেয়ার চাইছেন না। আবার বাংলার জনগণও ফেয়ার চাইছে। উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার। মুখ্যমন্ত্রী তো শাসানি দিয়েছিল বিএলও। একটা শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী শাসানি দিয়েছিল বিএলওকে, আপনি বিএলওদের এই প্রসঙ্গে কিছু বলতে চান? বিএলওদের নিরাপত্তা বা কিছু না, এই পর্যায়টা একটু পরে হবে। এখনো বিএলও তালিকা রাজনৈতিক দলকে দেওয়া হয়নি।
আমি প্রথমত বলিনি বুথ নিয়ে 80,500 বুথ 1200 ভোটার হওয়ার পরে মোট 94,000 বুথ হয়েছে। বুথের লিস্ট সব পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়েছে, বিজেপিও পেয়েছে। এই বিষয়টা আমি জানি। আমি সিও এবং ইলেকশন কমিশনকে দাবি করব যে বুথের লিস্টটা আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। শুধু পলিটিক্যাল পার্টির কাছ থেকে অবজেকশন, ক্লেম, সাজেশন নিলে হবে না। জনগণও কোথায় সুরক্ষিত ভোট দিতে পারবে সেই বিষয়ে জনগণের মত নেওয়া দরকার রয়েছে। বিশেষ করে হিন্দুরা যেখানে মাইনর, আপনার ক্যানিং, ভাগড়, আপনার হাড়োয়া, মিনাখা, আপনার ওদিকে সিতাই টিতাই ইত্যাদি এলাকা, শীতলকুচি, দিনহাটার একটা পার্ট, বা আমাদের মুর্শিদাবাদ, মালদার অনেকটাই, কালিয়াচক থেকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, যেখানে হিন্দু পপুলেশন কম, সেখানে একটা পার্টিকুলার কমিউনিটির লোকরা, আমি সব লোককে বলবো না, ওই পার্টিকুলার কমিউনিটির লোকদের মধ্যে যারা গুন্ডামি করে তৃণমূলের আশ্রয়ে, তারা হিন্দুদের ভোট দিতে দেয় না। এবং এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যেখানে যেখানে হিন্দুদের দোকান ভাঙচুর, ঘর লুট, খুন, জখম হয়েছে, সেই সমস্ত এলাকায় দেখবেন হিন্দুরা মাইনরিটি। 1 মোথাবাড়ি, 2 ধুলিয়ান, 3 শামশেরগঞ্জ, 4 সুতি, 5 ঔরঙ্গাবাদ, আপনার 6 মহেশতলা, রবীন্দ্রনগর। আপনি এটা যদি অ্যানালাইসিস করেন দেখবেন কোথাও 16%, কোথাও 20%, কোথাও হার্ডলি 30% পর্যন্ত হিন্দু আছে, তার উপরে নেই। তাহলে ইলেকশন কমিশনকে এটা সিদ্ধান্ত নিতে, পাবলিকের কাছ থেকেও নিতে হবে যে আমি হেঁটে 2 কিলোমিটার দূরে বুথে গিয়ে ভোট দেব, আমাকে রাস্তায় কেউ আটকাবে না। কেন্দ্রীয় বাহিনী থাকবে গেটের এন্ট্রিতে, কিউআরটি থাকে এক একটা গ্রাম পঞ্চায়েতে এক একটা করে, ফোন করলে 1.5 ঘন্টা পরে আসে, মৃতদেহকে খুন করে লোপাট করে দেওয়ার পরে আসবে 1-1.5 ঘন্টা করে, কিন্তু সে তার ভোটটা দিতে পারবে না। অতএব ইলেকশন কমিশন বুথের ক্ষেত্রে যেন এটা পাবলিশ করেন, এবং বিএলও তালিকা ডিওদের কাছ থেকে কমপ্লিট এসে যাওয়ার পরে সেটাও অল পলিটিক্যাল পার্টিকে দেওয়া উচিত, 94,000 বিএলও তালিকা, এবং সেটাও ট্রান্সপারেন্ট ওয়েতে পাবলিকলি করে দেওয়া উচিত। কারণ আমার এগুলা নিয়ে কমপ্লেনের পরে 84 জনের বিরুদ্ধে আমি কমপ্লেন করেছিলাম, তারপরে ইলেকশন কমিশন আমার কমপ্লেনের উপরে ইনভেস্টিগেশন করে যে পলিটিক্যাল কমপ্লেন না জেনুইন কমপ্লেন, প্রমাণ হয় জেনুইন কমপ্লেন। এবং সেই জেনুইন কমপ্লেনের পরে আইসিডিএস, আশাকর্মী এবং অন্যান্য যারা পার্ট টাইমার, কন্ট্রাকচুয়াল, তাদেরকে বলা হয় ভলেন্টিয়ার, তারা নট রেগুলার। ইলেকশন কমিশন একটা গোটা দেশে গাইডলাইন বের করে ইন কোশ্চেন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দি বিএলও, সেখানে বলা হয় ওই বুথে যদি কোনো পার্মানেন্ট স্টাফ থাকে তাকে অ্যাপয়েন্ট করতে হবে বিএলও তে। এবং দ্বিতীয় অপশনে বলে যদি পার্মানেন্ট স্টাফ না থাকে তাহলে তুমি কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম প্যারা টিচার বা আইসিডিএস কে নিতে পারো, কিন্তু তোমাকে বিডিও এবং ডিএম কে আন্ডারটেকিং দিতে হবে যে ওই বুথে কোনো পার্মানেন্ট এমপ্লয়ি নেই। আমাদের কাছে রিপোর্ট আছে অন্তত 94,000-এর মধ্যে 10,000 বুথে আমরা বিডিও এবং ডিএম লেভেল থেকে পেয়েছি যে ওই বুথে পার্মানেন্ট এমপ্লয়ি বা টিচার থাকা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে আইপ্যাকের সঙ্গে বসে বিএলও তালিকা করা হয়েছে, এবং আইসিডিএস, আশা, প্যারা টিচার ইত্যাদিকে সেখানে তৃণমূলকে সুবিধা করার জন্য করা হয়েছে। ইটস এ কমপ্লিট ভায়োলেশন অফ দি 1.1 যে সার্কুলার ইলেকশন কমিশন দিয়েছে। তাই এই বুথেরটা যেমন অল পলিটিক্যাল পার্টি পেয়ে গেছে, আমরাও পেয়ে গেছি, সব পার্টি পেয়ে গেছে। যারা, আমরা তো ন্যাশনাল পার্টি, আমরাও পেয়েছি, তৃণমূল স্টেট পার্টি, রিজিওনাল পার্টি তারাও পেয়েছে। এটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে পাবলিক কমপ্লেন করতে পারে। তাহলে আমি এলওপি আমি পাবলিশ করে দেবো, যেহেতু আমার বিজেপিকে দিয়েছেন, আমি সেটি পাবলিশ করে দেবো আমার ফেসবুকে। জনগণ দেখে নিতে পারেন যে বুথটা কোথায় ছিল, কোথায় করেছে, আমি গিয়ে ভোটটা দিতে পারবো না, উইদাউট ফিয়ার, উইদাউট অবস্ট্রাকশন, উইদাউট এনি ফিজিক্যাল টর্চার আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা ইভিএম এর সামনে। বিএলওর ক্ষেত্রেও আমি দাবি করবো আজ থেকে
সব পলিটিক্যাল পার্টিকে তো আপনি কপি দেবেনই, আপনি পাবলিকলি করে দিবেন, যাতে আমি আমার বুথে পার্মানেন্ট কোন স্টাফ আছে অথচ তাকে না দিয়ে আপনি কোন ক্যাজুয়াল পার্ট টাইমারকে দিয়েছেন, আমি সরাসরি ইলেকশন কমিশনকে বা কোনো পলিটিক্যাল পার্টির মাধ্যমে কমপ্লেন করতে পারি। অতএব ইলেকশন কমিশন যে কাজগুলো সংস্কারের কাজ করছে আর ভারতীয় জনতা পার্টি যে কাজগুলো করছে নো সেটিং অপোজিশন হিসাবে, এই কাজ পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক এবং তার ভাইপো অ্যান্ড কোম্পানি, তার বাহন পুলিশ রাজীব কুমার, মনোজ বারবারা যে কায়দাতে এতদিন ধরে নির্বাচন করেছেন, আমরা আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সেভ ডেমোক্রেসি in West Bengal, it's a final battle, it's a last battle, do or die.